ভ্যালু অফ মানির শেষ পার্টটা করবো। সব কিছু তো আর কাভার করা যায় না, অধিকাংশ জিনিস ইম্পর্টেন্ট জিনিসগুলো বলা হয়ে গেছে। কতগুলো ছোটোখাটো জিনিস আছে যেটা এই সেশনে কাভার করার চেষ্টা করব। প্রধানত একটা হচ্ছে যে কন্টিনিউয়াস ইন্টারেস্ট রেট হলে কি করতে হয়, আর এফেক্টিভ রেট হলে কিভাবে বের করতে হয়। যদি সময় থাকে তাহলে আপনাদের ওই কত সময় লাগে এই প্রশ্নটার উত্তর দেওয়ার ঝামেলা সম্পর্কে কিছু বলার চেষ্টা করব, কেমন? তো প্রথমে দেখি যে ইন্টারেস্ট রেটটা যদি কন্টিনিউয়াসলি কম্পাউন্ড করে তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুটা কীভাবে বের করতে হয়। তো কন্টিনিউয়াস আমি এখন এসে চলে যাচ্ছি এক্সেলে আমি কতগুলো ক্যালকুলেশন দেখাবো, কেমন? তো প্রথমে হচ্ছে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। ফাইন্যান্সের জগতে কিন্তু কন্টিনিউয়াস কম্পাউন্ডিং খুব কমন জিনিস। যে কোনো অ্যাসেটের ইন্টারেস্ট রেট কন্টিনিউয়াস কম্পাউন্ডিংয়ে হিসাব করা হয়। কন্টিনিউয়াস কম্পাউন্ডিং মানে কি, যে প্রতি মুহূর্তে আপনার বিনিয়োগ করা টাকার উপরে ইন্টারেস্ট দেওয়া হবে। 1 বছরে কতবার তাহলে সীমা নেই। এইভাবে অঙ্কগুলো সলভ করতে হবে। তো আপনার বেসিক্যালি যে নাম্বার একটা হচ্ছে ন্যাচারাল লগের বেসিক সিম্বল। এটার ভ্যালু হচ্ছে 2.71828182। এটা কিন্তু চলতেই থাকে। এই প্রবলেমটার ঠিক কোনো সলিউশন নাই, শেষ পর্যন্ত এক্স্যাক্টলি অ্যাকুরেট সলিউশন নাই। প্রশ্নটা কীরকম হতে পারে, যদি কর্পোরেট ফাইন্যান্স হয় তাহলে আমার ইন্টারেস্টটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বের করা। আমার আগ্রহটা, ইন্টারেস্ট মানে এখানে আগ্রহটা বলছি। আর ইনভেস্টমেন্ট যদি হয় তাহলে আমি ফিউচার ভ্যালু বের করতে চাইব। তো প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করে কন্টিনিউয়াস কম্পাউন্ডিংয়ে? প্রেজেন্ট ভ্যালুটা আসলে আগে আমরা ফিউচার ভ্যালুটা বের করি, তারপরেই প্রেজেন্ট ভ্যালুটা ক্যালকুলেট করি। তো যেহেতু ফিউচার ভ্যালুটা আগে আসে, যদিও পিছনে লিখছি, আগে এটা আপনাদের দেখাই যে কিভাবে বের করব ফিউচার ভ্যালু। এখন একটা কিছু নাম্বার দরকার, তাই না? নাম্বার দেই যে ইনিশিয়াল অ্যামাউন্ট, পট করে এটা বারবার সরে যাচ্ছে। আচ্ছা, পেরেছি। ওকে, আর একটু নিচে যাওয়া দরকার। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ধরেন 40,000 টাকা ধরলাম। রেট লক্ষ্য করবেন, যদি কন্টিনিউয়াস কম্পাউন্ডিং বলে তাহলে কিন্তু আপনার আলাদা ধরনের ইকুয়েশন ইউজ করতে হবে। কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এটা ধরেন আমরা আগে যেমন 0985 করেছি সেটাই করব। এই ক্ষেত্রে আপনার ফিউচার ভ্যালুর ইকুয়েশন হচ্ছে যে ইনিশিয়াল অ্যামাউন্ট আছে প্রেজেন্ট ভ্যালু, সেইটাকে আমি গুণ দেব এই যে ভ্যালু যেটা আছে এখানে 2.7182, সেইটা। এটাকে রেইজ করতে হয়, একটা নাম্বার হবে n আর একটা নাম্বার হবে রেট। রেটটা ডেসিমালে হতে হবে। তাহলে আমাদের এই পার্টিকুলার কেসে আমাদের লিখতে হবে বা কম্পিটিশন করতে হবে 40,000 times e to be raised to, একটা ব্র্যাকেট দিলাম, 0.0925 times টাইম ফ্রেম দিতে হবে n কত, n আগে আমি লিখিনি,
ধরেন যে 10 বছর, কেমন? তাহলে আমি এটা এনটা একটু লিখে নেই এখানে। এন হচ্ছে 10 ইয়ার্স। আচ্ছা, এখন তাহলে আমি এই সলিউশনটা করতে পারি একটা ইকুয়াল সাইন দিয়ে। কপি পেস্ট। ফিউচার ভ্যালু যেহেতু এটা নিশ্চয়ই 40,000 টাকার বেশি হবে। একটা কিছু ভুল করেছি, কি ভুল করেছে? ই 0.1925 টাইমস টি, এমন কিছু ভুল দেখতে পাচ্ছি না। কারণটা হচ্ছে কিছু একটা মিস হচ্ছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি কি মিস হচ্ছে। যখন এই থাকে এটা ওরা কনফিউজড হয়ে যায় এক্সেলে। একটু আলাদা করা দরকার, এবং জিনিসটা কি সেটা এক্সেলে এইভাবে নেই। আপনাকে এখানে এইভাবে করতে গেলে 2.71828182 এটা দিতে হবে। এখন একটা নাম্বার পাবো যে এখানে অ্যান্সারটা 40,000-এর বেশি, 1,0875,000 টাকা। কেমন? তো এর বদলে এত জিনিস টাইপ করা একটু ঝামেলার ব্যাপার। আমরা যেটা করতে পারি সেটা একটু ম্যাথমেটিক্যাল ফর্মে যদি যাই, ইনসার্ট ফাংশনে আমি ম্যাথমেটিক্যালে যাব, এখান থেকে আমি ইএক্সপি বের করব। এই যে ইএক্সপি, এই ফাংশনটা আমি রিকল করব। এখন মাঝখানে কি কি চায়? মাঝখানে চাচ্ছে এই নাম্বারগুলো 0.0925 টাইমস 10, এটা যাই হয় সেটাই ওখানে বসাতে হবে। কেমন? 0.0925 টাইমস 10, এটা হচ্ছে 1 টাকার ফিউচার ভ্যালু আমরা বের করলাম। সেটা করলে তো শেষ হলো না, তার আগে আমাকে এখানে দিতে হবে 40,000 টাকা। তারপর একটা গুণ চিহ্ন দিতে হবে। এখন সবকিছু আছে এক্সেপ্ট আমার এখানে ফুল স্টপ হবে, কমা না। আমার ওই একই অ্যান্সারটা চলে আসলো। এখন প্রেজেন্ট ভ্যালু হলে কি করতে হবে? প্রেজেন্ট ভ্যালু হলে আমার এই ইকুয়েশন থেকে এটা যদি আমি কপি করে নিয়ে আসি, এখান থেকে আমি প্রেজেন্ট ভ্যালুতে যদি যাই, তাহলে প্রেজেন্ট ভ্যালুতে গেলে, অর্থাৎ আমি এখানে তো এই নাম্বারটা দিয়ে গুণ করেছি, তাই না? এই নাম্বারটা দিয়ে যে গুণ করলাম, এখন এটা অন্য সাইডে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমি যদি এখন এটাকে লিখি প্রেজেন্ট ভ্যালু, আচ্ছা, প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে তাহলে প্রেজেন্ট ভ্যালু আমার বাঁ দিকে চলে যাচ্ছে, আর এইদিকে আসবে ফিউচার ভ্যালু। একে আমি ভাগ দেব আগে যে নাম্বারটা ছিল সেই নাম্বারে। আচ্ছা, একটা ব্র্যাকেট দিয়ে নেই, raised to n times I। আমি এটা এভাবে লিখতে পারি, তাহলে অ্যান্সারটা হবে কি হলো, I এখানে দিতে হবে, নাহলে ইকুয়াল সাইন মানে কমপ্লিট করতে চাচ্ছে কিন্তু নাম্বারগুলো তো নেই। এখন যদি নাম্বারগুলো দেই তাহলে এটা দাঁড়াবে, ইকুয়াল সাইনের দরকার নেই এখানে, আমি জাস্ট প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে বের করতে হয় সেটা দেখবো, এবং এটা অবশ্যই 40,000 টাকা থেকে কম হতে হবে। তাহলে আমাদের নাম্বার হচ্ছে 40,000, একে আমি ভাগ দিচ্ছি
2.71828182 এইটাকে আবার আমাকে গুণ দিতে হবে নেগেটিভ নাম্বার দিয়ে। আচ্ছা, ভাগ তো করাই হয়েছে, তাহলে আর নেগেটিভ নাম্বার লাগবে না আমাদের। এটা হচ্ছে পাওয়ার। পাওয়ার কয় বছর? 10 বছর। আর রেট হচ্ছে 0.0925। এই নাম্বারটা এখন আমার দুটো ব্র্যাকেট লাগবে। এখন যদি এটা আমি ক্যালকুলেট করি তাহলে আমার একটা ইকুয়াল সাইন লাগছে। পেস্ট। আচ্ছা, এইখানে আমি ইকুয়াল সাইন দেব। 0, এইখানে একটা 1 কেন আসছে? 1টা ভুল আছে, ক্যালকুলেশনটা আগে করে নেই। আচ্ছা, এইখানে হবে 10925। এখানে কি আছে? 0925। এটা হবে আপনার 10 বছরের প্রেজেন্ট ভ্যালু। আপনি এই কন্ডিশন থাকলে আপনি 40,000 টাকা 10 বছর পরে খরচ করতে পারেন, অথবা এখন 25,861 টাকা খরচ করতে পারেন। যখন ভাগ হয় এই ই টু দি পাওয়ার, আপনি যদি ওখানে একটা নেগেটিভ দেন তাহলেও কিন্তু করা যায়। প্রেজেন্ট ভ্যালু এফ ডি টাইমস ই, পাওয়ার হচ্ছে নেগেটিভ 0.0925 টাইমস 10। ক্লোজ করে দেন, তাহলে ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের নাম্বার হলো 40,000 টাইমস, এটা একটু আলাদা করে দেওয়া ভালো, ই 2.71828182 টাইমস 0.0925 টাইমস 10। এটা একটু নেগেটিভ নাম্বার দিতে হবে, তাই তো? এখানে একটা নেগেটিভ নাম্বার, তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে। 40,000 ই আছে বোধহয় এর মধ্যে, নাকি? একটু নাই তো নেই। টাইমস, এইখানে আমার একটা ব্র্যাকেট লাগবে। আচ্ছা, এবার হওয়ার কথা কোথায় হলো? 40,000 0.0925 টাইমস 10, একটা, দুটো, তিনটা। 2.7182 ঠিক মতো মিলছে না কেন? আমি এখন এক্সেলে যাই, দেখি এক্সেলে করতে গেলে কি হবে। এক্সেলে আমি যদি প্রেজেন্ট ভ্যালুটা চাই, আমার এই ফাংশন দরকার। আমি আবার যাব সেই ইএক্সপি ফাংশন। এখানে আমাকে কি দিতে হবে? নেগেটিভ 0.0925 টাইমস 10, এটা দিতে হবে। এটা হচ্ছে 1 টাকার প্রেজেন্ট ভ্যালু। এটা যখন আমি দিলাম তখন এখানে আমি এই নাম্বারটা বসাবো। বসালে আমি এই নাম্বারটা পাচ্ছি। এইটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এইখানে কোনো একটা কিছু জিনিস এক্সেল নেয়নি, এটা দেখতে হবে আমাকে কেন এটা হলো। আমরা কিন্তু এটাকে যদি এই কাজটা করতাম নেগেটিভ না দিয়ে, তাহলে একই অ্যান্সার আসার কথা, একই অ্যান্সার আসার কথা, এবং এসছেও। 15908 একটু ও 925 ঠিকই তো আছে, 0.0925। এইখানে আছে 40,000, 2.71828182। এটা তো রেইজ করতে হবে, এটা গুণ দিয়েছি কেন? এটা তো রেইজ করতে হবে সেই জন্য। ওকে, তাহলে একই নাম্বার চলে আসার কথা এবং চলে এসছে। তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট
আচ্ছা, এক্সেল এটা কিভাবে করে, কি করেছি? হ্যাঁ, করেছি। তাহলে কন্টিনিউয়াসটা করলাম। এফেক্টিভ রেট যেটা, সেটা বাদ দিয়ে আমি এখন একটু দেখাই যে প্রবলেমটা কি, এন বের করার প্রবলেমটা কি, স্পেশালি যখন অ্যানুইটি আছে। অ্যানুইটিতে আমি যদি বলি যে আই উইশ টু হ্যাভ 3 লাখ টাকা at the end of 5 years. Now, I want to have 30,000 by saving 30,000, 3 lakh বলেছি, যে 10,000 every year. Rate ধরেন 0.065. How long will it take? তাহলে আমাদের ইনফরমেশন যেগুলো নর্মালি লাগে, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, রেট, আর আমরা সলভ করব এন। আমাদের ক্ষেত্রে অ্যাসাম্পশন আছে যে আমরা 1 বছর পর পর করতে পারি, এটা পেমেন্ট হবে, যেহেতু আমরা প্রেজেন্ট ভ্যালু নিয়ে কাজ করছি না। 1 বছরের ইন্টারভ্যাল থাকতে হবে, কেমন? তো এইখানে তাহলে আমার প্রত্যেক বছর এই টাকাটা চলে যাবে, আমার নির্দিষ্ট সময় পরে আমার 3 লাখ টাকা হতে হবে। আমার রেট হচ্ছে 0.065। তাহলে সময় কত লাগবে? আমি ফর্মুলায় যে ফাইন্যান্সিয়ালে যে এনপিআর খুঁজবো, এনপিইআর, আমাদের নাম্বারগুলো হচ্ছে 0.065, পেমেন্ট হচ্ছে -10,000, পেমেন্ট আর এই ফিচার ভ্যালুর একটা নেগেটিভ থাকতে হবে, 3 লাখ। তো বলছে যে 17.18% লাগবে, 17.18 ইয়ার লাগবে। তার মানে 17 বছর পার হয়ে যে 18 বছর পড়ার আগেই আপনার এই টাকাটা হয়ে যাবে। তাহলে 17 বছর তো বুঝলাম, তারপরের মাঝখানে তো আর কোনো কিছু দেওয়ার কথা নয়। তো 17.818 হয় কেমন করে? এখন একটু দেখেন যে আমরা যদি একটা টাইম লাইন করি অনেকটা এইরকম, যেহেতু আমি এতগুলো বছর এখানে দেখাতে পারবো না, এখানে একটু ভেঙে আমি এখানে দেখাচ্ছি। এখানে আমি একটু ইরেজ করব। আচ্ছা, এইখানে আর একটা নাম্বার দেই, 17 বছর লাগবে আমার, তার পার হয়ে যাব, কেমন? কারণ আমি জানি যে এখানে আছে আমার 17 বছর, কিন্তু আমার 18 বছর লাগবে না, এখানে আমি শূন্য, এখানে 1 দেব। প্রত্যেক বছরে 10,000 টাকা করে সেভ হচ্ছে, তাই না, পেমেন্ট। এখন আমি চাই এটা এক্স্যাক্টলি 3 লক্ষ টাকা হবে। কিভাবে হতে পারে সেটা? আমার একটা চয়েস আছে যে হয় 17 না হয় 18, কেমন? আমি 17 বছরে যে টাকাটা বাকি থাকবে, 17 বছরে যে ডিপোজিট করব, সেটার সাথে সেটা যোগ দিয়ে দেবো, তাহলে আমার 17 বছরেই 3 লাখ টাকা হয়ে যাবে। অথবা যেটা করতে পারি যে আমি দেখবো যে 17 বছর পরে আমার কত টাকা আছে, সেই 17 বছর পরে যে টাকাটা আছে সেই টাকার উপরে কত ইন্টারেস্ট হবে, এবং তারপরে যা বাকি হয় তাই হবে। কত হবে আমার ফিউচার ভ্যালু আফটার 17 ইয়ার্স, এটা তো আমি বের করতে পারি এক্সেলে।
আচ্ছা, এক্সেলে যদি আমি এটা বের করি, আমার সেই ফর্মুলা ফাইন্যান্সিয়াল, আমি ফিউচার ভ্যালুটা চাচ্ছি 17 বছর পরে, রেট হচ্ছে 0.065, নাম্বার অফ পিরিয়ড হচ্ছে 17, পেমেন্ট হচ্ছে 10,000, নেগেটিভ দেই এখানে। আমার অ্যান্সার হচ্ছে এই পরিমাণ টাকা। তাহলে তো খুব একটা বাকি নেই, 3 লাখ টাকা হতে আমার বাকি আছে মাত্র 5,070 টাকা মতো। তা আমি আমার শেষ ডিপোজিট 10,000 টাকায় আমি আরো 5,000 টাকা যোগ দিয়ে দিলাম, শেষ ডিপোজিটটা করলাম 15%। আর একটা যেটা করতে পারি এই ক্ষেত্রে, যেটা হবে যে আমার 18 বছর পর্যন্ত যাওয়া লাগবে না, 18 নাম্বার বছরে আমাকে কিছু দিতে হবে না, কারণ এই টাকাটার উপরে 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে equal to this times 0.065। আপনার এত টাকা, এই টাকার উপরে ইন্টারেস্ট আসার কথা পুরো 1 বছর। আমি যদি এই দুটো টাকা যোগ দিই, 18তম বছরে কোনো কিছু অ্যাড নাও করি, তাহলে কিন্তু আমার 3 লাখ টাকার বেশি হয়ে যাবে। কেমন? তাহলে আমার উত্তর হবে, আমি যদি এক্স্যাক্টলি 3 লাখ টাকা চাই, তাহলে 17 বছর সেভ করব, এবং 17 বছরের শেষে এসে আমি এক্সট্রা টাকা এখানে যোগ করব যাতে এটা 3 লক্ষ হয়, অথবা জাস্ট এই টাকাটা জমা রাখবো ওই একই রেটে যতক্ষণ না 3 লক্ষ টাকা হয়। তো আমাদের টাইম ভ্যালুর উপরে এটাই শেষ। আমরা অনেক কিছুই করেছি এর মধ্যে, স্পেশালি কর্পোরেট ফাইন্যান্সে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বের করা, রেটটা বের করা। এনওইটির ক্ষেত্রে আমাদের কতগুলো স্পেশাল প্রবলেম আছে, যে আমরা টার্গেট অ্যামাউন্ট চাই, একটা অ্যামortization টেবিল চাই। আমাদের কিন্তু একটু কন্টিনিউয়াস রেটটা একটু শিখতে হবে, কেমন? তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেক শুক্রবার এবং সোমবার আপনাদের সামনে হাজির হব। এর মধ্যে আপনারা যে সময় পাবেন, শুক্রবার আর সোমবারের মধ্যে, যতবার খুশি আপনারা ইউনিটগুলো দেখতে পারেন। যদি কখনো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মধ্যে দিলে আমরা সেই কমেন্টের রেসপন্স করার চেষ্টা করব। যখন কোনো কিছু বুঝবেন না, অনেক সময় যদি বারবার দেখেন, তখন দেখা হবে।